মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জৈনেব, তোমার আর সামনে আসার দরকার নেই, এবার বাড়ি চলে যাও। হ্যাঁ না, আগে আমি আমার স্বামীকে বিদায় জানিয়ে এরপর যাব। কি বললে তুমি? বলেছি আমার স্বামীকে বিদায় জানিয়ে এরপর যাব। স্বামীকে বিদায় জানাবে মানে স্ত্রীর দায়িত্ব পালন করছো? হ্যাঁ, আমার খুব ভয় হয়, সাবধানে কাজ করো। ঠিক আছে, চিন্তা করো না, মুস্তাফা এসে নিয়ে যাবে, কাজ শেষে আবার দিয়ে যাবে। মুস্তাফা ছেলেটা আসলেই খুব ভালো ফাতি, তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। আর এই জন্যই তো সবাই ওকে ফাতির গোয়েন্দা বলে ডাকে। আচ্ছা তুমি যাও, এরপর আমি যাচ্ছি। না, আগে তুমি যাও, এরপর আমি যাব। আগে তুমি, এরপর আমি। ফাতি, তুমি গাড়িতে ওঠো, যাও। তোমার গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে বাড়ি চলে যাব আমি। আরে না, কখনোই না। কি বলছো তুমি এসব? এত রাতে আমি আমার স্ত্রীকে রাস্তায় এভাবে একা একা ছেড়ে চলে যেতে পারি না। যাও যাও, বাড়ি যাও। ও ও, ভয় পাচ্ছ কেন? এটা আমার নিজের মহল্লা, এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। তুমি যাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ যাও, সাবধানে থেকো। শুভরাত্রি জৈনেব ম্যাডাম। শুভরাত্রি মুস্তাফা। জলদি বসুন ফাতি স্যার। হ্যাঁ চলো। ফাতি, সাবধানে যাও। আমরা অনেক দূরে চলে এসেছি ফাতি স্যার, এবার জায়গা বদলাতে পারি। আচ্ছা এসো। হ্যাঁ, একটা কথা ফাতি স্যার, ভুলেও কোনো মাতালকে গাড়িতে তুলবেন না। হ্যাঁ বুঝতে পেরেছি মুস্তাফা, আমাকে আর কোনো উপদেশ দিতে হবে না। না স্যার, আমি মোটেই আপনাকে উপদেশ দিচ্ছি না, কোনো ঝামেলা যেন না হয় তাই একটু সাবধান করছি। আমাকে কি ভাবছো বলো তো? জৈনেবও আমাকে এভাবে সাবধান করছিল, কিন্তু কেন? আমরা আপনার ভালো চাই। যেহেতু আমি ড্রাইভারের কাজ করছি, তাই সব ধরনের মানুষকে গাড়িতে নেব। মাতালদের নেব কেন? নেব না, সবাই তো যাচ্ছে। যাচ্ছি। স্যার সাবধানে যাবেন। জৈনেব কোথায় ছিলে? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি। জেভাত, বাড়িতে কতজন মানুষ, এভাবে হুট করে কি বের হওয়া যায় নাকি? আর তোমাদের তো ম্যাথ নিয়ে গবেষণা করা ছাড়া অন্য কোনো কাজও নেই। হ্যাঁ ঠিক বলেছে, ম্যাপ নিয়ে গবেষণা ছাড়া আমাদের কোনো ব্যস্ততা আছে? কতটুকু বুঝতে পেরেছো? এখানে বিন্দুটা মনে হচ্ছে এই এলাকার খুব কাছাকাছি কোনো ঝর্ণা। জেভাত ভাই, আমার কি মনে হয় জানো, আমরা এই ঝর্ণা পেরিয়ে আরো অনেক দূর সামনে গিয়ে সমুদ্রের কাছাকাছি চলে গিয়েছি। হ্যাঁ, এই ঝর্ণাটা সমুদ্র থেকে অনেক দূরে। আর কামিল সেদিন বলছিল এটা নাকি ওর জন্মভূমির এলাকায় পড়েছে। অযথায় সেদিন মাটি খুঁড়ে এত পরিশ্রম আর সময় নষ্ট করেছি। না বুঝেই অযথা খোঁড়াখুড়ির চিন্তা বাদ দিয়ে প্রথমে আমাদের ম্যাপের এই প্রতিকার লেখাগুলোর অর্থ কি তা বুঝতে হবে। লেখাগুলোর চিন্তা পরে করো, ম্যাপটা তো নকলও হতে পারে। নকল ম্যাপ না রেস, এটাই আসল। কি বলছো? তাছাড়া এথেমরিস নকল ম্যাপ কেন দেবে? জানি না, তবে আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা যাই বলো না কেন, এই ম্যাপ আসল না নকল আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে। তোমার কথায় যুক্তি আছে, আমিও এই চিন্তা করেছিলাম, কিন্তু আসল না নকল বুঝবো কিভাবে? আমি তো এর আগেও তোমাকে অনেকবার বলেছি ভাই, আমার পরিচিত এক লোক আছে, চলো ওনার কাছে এটা নিয়ে যায়। একবার নিয়ে গেলে কি সমস্যা, দেখি কি বলেন।
উনি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য। পড়তে পারবেন তো? হ্যাঁ পারবেন। পুলিশকে আবার সবকিছু জানিয়ে দেবেন না তো? ভয় নেই। তবুও না, আমি বিশ্বাস করি না, আমার নিজের উপর আমার বিশ্বাস নেই। ভয় বললাম তো, আমার পরিচিত, আমার দুঃসম্পর্কের আত্মীয়, বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন, ম্যাপের লেখাও পড়তে পারেন। কেন তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তোমার এত বিচক্ষণ আত্মীয় কি করেন শুনি তাহলে? যেমন ধরো পুরনো ম্যাপ, বই, চিঠি, এ ধরনের জিনিসপত্র নিয়ে উনি ঘাটাঘাটি করেন, আর দেখলেই অর্থ উদ্ধার করতে পারেন। তবে উনি এসব একদম গোপনে করেন, কেউ এ ব্যাপারে কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাপটা ওনাকে দেখানো যায়। দেখি তো। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, আপনাদের ট্যাক্সি লাগবে? খুব দ্রুত পৌঁছে দেবো কিন্তু। ওহ, মনে হয় পাবো না। আরে, আমার স্বপ্নটাও তো এমন ছিল, ঠিক এরকমটাই স্বপ্নে দেখেছিলাম। এই জায়গাটাই তো, হ্যাঁ এই জায়গাটাই। আল্লাহ রক্ষা করো। আপনি আবার চলে এসেছেন। তুমি আমার পিছু নিয়েছো কেন? আমি কেন আপনার পিছু নেব? আপনি নিজেই তো আমার গাড়িতে উঠে বসলেন। এবার বলুন, আপনি কি আজকেও মদ খেয়েছেন নাকি? আমি খেলে তোমার সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি মাতাল হয়ে গাড়িতে ঘুমিয়ে পড়লে আমি কিন্তু ঝামেলায় পড়ে যাব। দেখুন, আজকে যদি কোনো মাতলামি করেন তাহলে দরজা খুলে একদম রাস্তায় ফেলে দেবো, কোনো রকম দয়া দেখাবো না। রামাজানের ফোন? হ্যাঁ বলো ফেরেদুন। ফেরেদুন, এখন বলে কোনো লাভ নেই, মাত্র স্টেজ থেকে নেমে এসেছি। কি 500 লিরা? অগ্রিম দিতে হবে ফেরেদুন। আমি এভাবেই কাজ করি, পাওনা আগে শোধ করবে, এরপর আমি স্টেজে উঠবো। যাই বলো না কেন ফেরেদুন, আমার একটা সম্মান আছে। ঠিক আছে, কথা বাড়িও না, আসছি, রাখি। কোথায় যেতে হবে? ড্রিলারের কাছে। এটা আবার কোথায়? আচ্ছা তুমি কেমন ড্রাইভার বলো তো? তুমি ওঠো, আমি ড্রাইভ করছি। থামুন, একদম চেঁচাবেন না, শুধু বলে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো, দ্রুত চালাও। আজকে আবার কোন ঝামেলায় পড়ি কে জানে। জলদি চলো তো। আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ইলবার স্যারকে পাঠিয়ে দিচ্ছি। কি মানে আমরা টিভিতে যে ইলবারকে দেখি, উনি কি তাহলে এই ইলবার? হ্যাঁ কামিল, তোমার কারণে আমরা বিপদে পড়বো। আমি নিশ্চিত উনি এখন পুলিশে রিপোর্ট করবেন। শুধু পুলিশই আমাদেরকে ধরে নেবে না, এদেশের হাজার হাজার মানুষ টিভিতে দেখবে, আর আমাদের সব প্ল্যান বরবাদ হয়ে যাবে, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। এবার শান্ত হও, অযথাই চিন্তা করছো। এইবার ওইবার। আমিও জেবাতের সাথে একমত, আমরা কোনো ঝুঁকি নেব না। না, এটা সম্ভবই না। চলো আমরা যাই। ভাই দাঁড়াও। এই তো। আরে কামিল, অনেকদিন পর এসেছো। হ্যাঁ অনেকদিন পর। কেমন আছেন? বুঝেছি। ভালো আছেন? হ্যাঁ, হঠাৎ এই সময় আমার বাড়িতে কেন? আমাদের একটু সাহায্যের প্রয়োজন, তাই আপনাকে বিরক্ত করতে এসেছি। হ্যাঁ, আমার সাহায্য নিতে এসেছো? কিন্তু কামিল, আমি তো তোমার কাজের ব্যাপারে কিছুই জানি না। না, আসলে কামিল আমাকে বলছিল আপনি পুরনো ম্যাপ দেখে ভাষা বুঝতে পারেন। কামিল আরো বলছিল আপনি অনেক ভাষা জানেন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন আর সাংকেতিক ভাষাও নাকি দেখে বুঝতে পারেন। হ্যাঁ, আমি এই কাজটা ভালো পারি। আমরা এই কারণে এসেছি, আমরা একটা সমস্যায় পড়েছি কিন্তু কোনোভাবেই সমাধান করতে পারছি না। শুধু আপনি আমাদের সাহায্য করতে পারেন। এবার সত্যিই কৌতূহল হচ্ছে, কি এমন সমস্যা যেটা শুধুমাত্র আমি ছাড়া অন্য কেউ সমাধানই করতে পারবে না? মানে এখানে বলার মতো কিছু নেই, এটা আসলে দেখে বলতে হবে। হ্যাঁ, তাহলে দেখাও। ম্যাপটা বের করো জেনে প্লিজ। হ্যাঁ রেস, দেখা, ওনাকে দেখানোর জন্যই তো এখানে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি। মিটারে আপনার যত টাকা ভাড়া এসেছে দিয়ে দিন। তুমি যদি আমার জন্য ভেতরে অপেক্ষা করতে তাহলে খুব খুশি হতাম। দেখুন, আপনি জলদি আমার টাকাটা আমাকে দিয়ে এখনই গাড়ি থেকে নেমে পড়ুন, নয়তো মাতাল হয়ে গাড়িতে ঘুমিয়ে পড়ে আবারও আমাকে ঝামেলায় ফেলে দেবেন। শোনো, তোমাকে একটা অফার করছি।
দেখুন আজে বাজে বকবেন না, আমার স্ত্রী আছে, ছেলে আছে, বুঝে শুনে কথা বলুন। কি বলছো এসব? 1000 লিরার কথা বলছিলাম। ও আচ্ছা, আমাকে এতটাই সস্তা মনে হয় আপনার? তাহলে 2000 দেবো। আমাকে কি ভেবেছেন বলুন তো? বিরক্ত করবেন না বলছি, আমি আপনার সব পরিচিত মানুষের মতো না। তুমি চিৎকার করে এবার বন্ধ করো তো। বডিগার্ড হতে বলছি। আমার সাথে এখন ভেতরে যাবে, গান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এরপর আবার আমার সাথে চলে আসবে। এটাই তুমি কি ভেবেছিলে? আচ্ছা এই কথা। হ্যাঁ তাই। 2000 যদি 300 লিরা মালিককে দিতে হয় তাহলে আরো অনেকগুলো টাকা থেকে যায়। আমি রাজি, বলুন কি করতে হবে। তুমি আমার বডিগার্ড হবে, বুঝলে হ্যান্ডসাম বয়? ও কি সুন্দর চেহারা তোমার, মাশাআল্লাহ, খুব সুন্দর। তুমি আমার বডিগার্ড হবে, বডিগার্ড। আচ্ছা এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি এখানে বসুন, আমি ছাতা নিয়ে ওপাশ দিয়ে আসি, একটু অপেক্ষা করুন। এত কিছু দেখো না, একদম সোজা হাঁটো। ভেতরে কারোর সাথে বেশি কথা বলবে না, জায়গাটা কিন্তু বিপজ্জনক। তোমাকে এমন ভাবে থাকতে হবে মানে আমি যখন গান গাইবো লোকজন যেন উঠে ঝামেলা করতে না পারে। আর হ্যাঁ, কেউ ফুল বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করলে বাধা দিও না। তুমি সবসময় আমার দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে, ভেতরে চলো। শোনো, তুমি এখানে বসো, আমার জন্য অপেক্ষা করো, কেমন? না না, আমি এখানকার কেউ না, আমি কাস্টমার না। এসো এসো না, এসো এসো। আমি ওদিকে। আরে এসো না। আচ্ছা আচ্ছা, বসছি বসছি। বলো তো, এই ম্যাপ তোমরা কোথায় পেয়েছো? হ্যাঁ বলছি, আমাদের এক বন্ধুর কাছ থেকে অনেকদিন আগে ম্যাপটা পেয়েছিলাম। যাই হোক, এটা জানা জরুরি না। ইলবার সাহেব, মূলত আমরা যেটা জানতে এসেছি তা হলো এই ম্যাপটা আসল নাকি নকল তা জানা। আচ্ছা আমি দেখে বলছি। হ্যাঁ জলদি দেখুন। Giov, Timoris, Iunices Tinio, Minfoamin Periculest, Stipentio, Peccatimos Test, Hastipentio Peccati, AGC. আমার বিশ্বাসই হচ্ছে না, এ তো দেখছি বিখ্যাত জেনুয়ার জলদস্যু বারবোসার ম্যাপ। সত্যি বারবোসার? ঠিক তাই। আমি ভেবেছিলাম বারবোসার সময়কার সবকিছু হারিয়ে গেছে, কিন্তু এ তো দেখছি আসল ম্যাপ। মানে হলো গুপ্তধনটাও আসল। শান্ত হও। শোনো, এই ম্যাপটা রাষ্ট্রীয় সম্পদ, তাই তোমাদের উচিত এটা সরকারের হাতে তুলে দেয়া। কথা বোঝা গেছে? কোনোদিন খুঁজে পাবে না।
দেখতে চাই ওপরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরো গান হবে, অপেক্ষায় থাকুন। সবাই একসাথে জোরে তালি দিন। দেখুন কে এসেছে, সুস্বাগতম হায়দার ভাইজান। কোন গানটা শুনতে চান হায়দার ভাইজান? হায়দার হায়দার ওই গানটা গাইবো? এখন আসবো না, গান গাইতে হবে। আসছি ভাইজান, আপনারা মিউজিক বাজাতে থাকুন। বসো বসো। হায়দার ভাইজান, কতদিন পর কেমন আছেন বলুন? সব ঠিক আছে? না নেই। ভাইজান এতদিন কোথায় ছিলেন? অনেকদিন দেখিনি। সমস্যা, দাঁড়াও বলছি। ভাইজান আপনার মনে হয় মেজাজ খারাপ। আমি এখন আরো সুন্দর একটা গান গাইছি, মন ভালো হয়ে যাবে। বসো। ঠিক আছে। কোথায় ছিলে? অনেকদিন এখানে দেখিনি। ভাইজান আমি আপনাকে বলছি, আমার কথাটা শুনুন। আমি আপনার বাড়িও গান গাইতে আসতাম। আপনার ওখানে যে ম্যানেজারটা আছে ওকে ওকে দেখিয়ে দিতাম। বাজে কথা বলো না। ঠিক আছে, যাই হোক, এখন এসব ব্যাপারে কথা না বলি। চলুন আমরা গান শুনি, আনন্দ করি। তোমাকে বসতে বলেছি। সবার আগে আপনি ভদ্র ব্যবহার করতে শিখুন, তারপর কথা বলবেন। অসভ্য। চলুন দিলবার ম্যাডাম। লোকটার মধ্যে ভদ্রতা বলতে কিছুই নেই, অসভ্যের মতো আচরণ করছে। থামো, এটা তুমি কি করেছো? কি করেছি মানে? আপনাকে বাঁচিয়েছি। বাঁচিয়েছো? এবার জলদি পালাও, জলদি। কিন্তু পালাবো কেন? থামুন দিলবার ম্যাডাম। দিলবার ম্যাডাম, পালিয়ে যাওয়ার মতো তেমন কিছুই হয়নি। এভাবে কেন পালাচ্ছেন? আমি তো সামান্য ধাক্কা দিয়েছি। কি? আরে দাঁড়ান! গাড়ি না, জলদি চলো। দেখো, পেছনে তাকিয়ে দেখো, পেছনে এসে দেখো। পেছনে কেউ নেই, আপনি একটু আস্তে চালান দয়া করে, আস্তে। আশ্চর্য, তুমি এটা কি করেছো? ওই লোকটা কে জানো? না, আমি জানি না ওই লোকটাকে। আমি কিভাবে জানবো? তাছাড়া ওই জায়গাটাই কেমন যেন অদ্ভুত ছিল। বলুন তো ওই পাগলটাকে। শোনো, ওই লোকটাকে সবাই ট্রিনার হায়দার বলে ডাকে। এই হায়দার খুবই ভয়ঙ্কর। একবার এক লোককে চোখের পাতায় আঠা লাগিয়ে 3 দিন চোখ খোলা রাখতে বাধ্য করেছিল, কারণ লোকটা বেয়াদবি করেছিল। কে জানে এখন তোমার কি হবে? আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, যখন দেখলাম ওই লোকটা আপনার হাত ধরে জোর করে বসানোর চেষ্টা করছে, নিজেকে আর সামলাতে পারে। তাই বলে তুমি অচেনা লোকের গায়ে হাত তুলবে? ঠিক আছে, আচ্ছা চলুন আমরা পুলিশের কাছে যাই। এখনই যেতে হবে, দ্রুত। তুমি চাও ট্রিনার হায়দার আমাদের দুজনকে ট্রেন করে দেয়ালে ঝুলিয়ে রাখুক, তাই না? হ্যাঁ, আরে না না ভাই, আল্লাহ, আমি এসব কি যাতা বলছি বোকার মতন। থানায় গেলে দেই না তো জানবো। ট্রেনের চিন্তা বাদ দাও, এখন কোথায় যাবে আগে সেটা বলো। ঠিক আছে বলছি, আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। এরপর আমি আমার বাড়ি চলে যাব। যেভাবে হোক লুকিয়ে পড়তে হবে। আমার বাড়িতে যাবো মানে কি? কোনোভাবেই সম্ভব না। ওর লোকজন এতক্ষণে আমার বাড়ি পৌঁছে গেছে। কথা শোনো, আমাকে পেলে তুমিও বিপদে পড়বে। আরে আপনি এসব কি বলছেন? আমাকে কেন এসব ঝামেলার মধ্যে জড়ালেন? আমি তো সাধারণ মানুষ ছিলাম, সাধারণ ট্যাক্সি ড্রাইভার। আরে তোমার কারণে তো আমি এত বড় একটা বিপদে পড়েছি। এখন নিজের দোষ লুকানোর চেষ্টা করছো? এই ঝামেলা থেকে আমাকে রক্ষা করুন, দ্রুত চলুন।
শোনো কামিল, উনি যদি এখন থানায় গিয়ে পুলিশের কাছে সবকিছু বলে দেন, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। দয়া করে একটু শান্ত হও ভাই। ইলবার্সের এমন কিছু কখনোই করবেন না। টেনিস বলের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমারও মাথা ঘুরছে। আরে কামিল, উনি যদি থানায় যান সব শেষ, সবকিছু শেষ। ওনাকে ছোটবেলা থেকে চিনি, উনি কিছুই করবেন না। উনি আমাকে খুব ভালোবাসেন, আমি তোমাকে লিখে দিতে পারি, ভুলেও থানায় যাবেন না। নিশ্চয়ই পুলিশ। না, ভুল ভাবছো। আমি তোমাকে যেটা বলি শোনো, আমরা এখানে চুপচাপ বসে থাকবো, তাহলে ওরা ভাববে আমরা বাড়িতে নেই, এরপর ওরা চলে যাবে। দরজা না খুলে এখানে বসে আছো কেন? আল্লাহ, স্বীকার করছি, স্বীকার করছি, স্বীকার করছি, আমরা অপরাধ স্বীকার করছি। প্লিজ আমাকে গুলি করবেন না। পাগল হয়ে গেলে নাকি? আত্মামা বলছি। কি হয়েছে তোমাদের? আরে আমাদের চিন্তা বাদ দাও, তুমি কেন এসেছো বলো? হ্যাঁ, আবার কি হয়েছে? এই মহিলাকে আমাদের বাড়িতে আবার নিয়ে এসেছো কেন? বলছি পাতি নিজেই বড় বিপদে পড়ে এখানে এসেছে। কিসের বিপদ? হ্যাঁ মানে দিলবার ম্যাডামকে কয়েকদিন এখানে রাখতে হবে। সম্ভব না, এখানে ঝামেলা আছে। কেন, কি ঝামেলা? তুমি কি কিছুই জানো না? আমরা সবাই এখন চুপ করো, তোমাকে সবার সামনে কথাটা বলতে নিষেধ করিনি? তুমি আগে তোমার বিপদের কথা খুলে বলো তো ফাতি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মানে হলো ম্যাডামকে কয়েকটা দিন রাখতেই হবে, কারণ আমরা ঝামেলায় পড়েছি। হ্যাঁ, আমরাও ঝামেলায় আছি। এখন মিষ্টি ঝামেলায় আছি। ছেড়ে দিন, হায়দার ছেড়ে দিন, হায়দার কে? হায়দার ছেড়ে দিন আমাকে। ফাতি, কি হয়েছে? আবারও খারাপ স্বপ্ন দেখেছো? আজও দুঃস্বপ্ন দেখেছি। আল্লাহ আল্লাহ। হায়দার কে? কি বললে তুমি? হায়দার, হায়দার নাম বলছিলে। আমি এই নাম বলেছি? লোকটা তোমাকে কিছু করছিল। হ্যাঁ, হায়দার হচ্ছে মুস্তাফার একটা জিনিস। কি স্বপ্নে কেন দেখলাম? জেনিব, আসলে হয়েছে কি, মুস্তাফার জিনিসপত্রের একটা বাক্স আছে যেটা ট্যাক্সিতে ছিল। ওটার ভেতরে একটা বেসবল ব্যাট ছিল যার নাম ও হায়দার রেখেছে। ওটা নিয়ে আমরা হাসছিলাম আর কি, হয়তো সেজন্যই মাথায় ঘুরছে। আমাকে তুমি মিথ্যে বলছো? আরে না জেনিব, কাল রাতে ঘটে যাওয়া ব্যাপারটাই স্বপ্নে দেখেছি, মিথ্যে বলবো কেন? হ্যাঁ, তবে এটা হাস্যকর। এবার আমার একটা কথা শুনবে? তুমি কয়েকদিন মুস্তাফা থেকে দূরে থাকো, এটাই ভালো হবে। শোনো ফাতি, আমি বলছিলাম যে সারাদিন অফিস করার পর আবার রাতে কাজ করাটা তোমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, বিশ্রাম হচ্ছে না। শেষ রাতের দিকে এসে সামান্য একটু ঘুমাও, পুরোপুরি ভালো ঘুম হয় না, তাই ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখো। না না জেনিব, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। আল্লাহ, হায়দার যেন আমার পিছু না লাগে। কি? আরে না না, কিছু না, এখনো স্বপ্নের ঘুরে আছি তো। ফাতি প্লিজ আমার কথা শোনো, এত কষ্ট করে রাতে কাজ করতে হবে না, কেমন? বোর্ড ঠিক হয়ে গেলে বাবার সাথে কাজ করবে, হ্যাঁ? কারণ বাবা তোমাকে কখনোই পরিশ্রমের কোনো কাজ করতে দেবে না। কি বললে তুমি? বোর্ড ঠিক হয়ে না না, শেষেরটা কি বললে? বলেছি যে বাবা কষ্ট করতে দেবে না। রেইস বাবা? আমারও বাবা। হ্যাঁ, রেইস বাবা। তোমার জন্য কফি নিয়ে আসি। রেইস বাবাই পরামর্শ দেবেন। রেইস বাবা দাঁড়ান। কোথায় যাচ্ছেন? বন্দরে। আমিও আপনার সাথে যাব। হ্যাঁ, কেন যাবে? তেমন কিছু না, এমনি যাব। ঘরে ভালো লাগছে না, ভাবলাম বাইরে গেলে ভালো লাগবে। তাছাড়া আপনার এমন বিপদের দিনে পাশে না থাকলে লোকে খারাপ ভাববে, তাই আমিও আপনার সঙ্গে বন্দরে যেতে চাই। তুমি আসলে কি বলতে চাইছো বুঝতে পারিনি, তবে যেতে চাইলে চলো। রেইস বাবা, একটা কথা বলি। বলো।
আচ্ছা, বন্দরের অন্যান্য রেইসরাও কি আপনার মতো? এর মানে কি? আপনার মতো বুদ্ধিমান, শক্তিশালী, সাহসী? হ্যাঁ, হতে পারে। তাহলে আপনার কাছে আমি আমেরিকার প্রেসিডেন্টের মতোই নিরাপদ। জামাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। চলো, চলুন যাই। জামাই। হ্যাঁ রেইস বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছো। না তো রেইস বাবা, আমি ঠিক আছি, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ। আচ্ছা রেইস বাবা, এই বোটের ক্যাপ্টেনদেরকে সবাই রেইস বলে কেন ডাকে? আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, তাই জানতে চাইছি আর কি। আরও একটা মজার ব্যাপার আছে, মানে সাগর এলাকায় কেউ যখন কোনো অপরাধ করে আপনি ওদের গভীরে ফেলে দেন। আচ্ছা, বাকিরাও কি সবাই এ ধরনের কঠিন শাস্তি দিয়ে থাকেন নাকি? মানে আমি ঠিক বুঝি না, এমন অদ্ভুত শাস্তির চিন্তা কোথায় পান আপনি? আজও জামাই। হ্যাঁ। তুমি কি আমার মেজাজ খারাপ করতে এখানে এসেছো? আরে না না রেইস বাবা, আমি আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। আসলে রেইস বাবা, আপনার সাথে কথা বলতে বসে হঠাৎ করে ওই শাস্তির কথা মনে পড়ে গেল, তো তাই জিজ্ঞেস করলাম আর কি। আপনাকে একটা কথা বলি রেইস বাবা। বলো। মানে আমাদের নতুন অফিসে একটা ছেলে আছে, নাম মেতে, ঠিক তো? ওর একটা লোকের সাথে ঝামেলা হয়েছে। কি জানো ওই লোকটার নাম ড্রিলার না কি জানো? হ্যাঁ, ড্রিলার হায়দার নাম। এই লোককে তো আমি ভালো করেই চিনি। সত্যি ওনাকে চেনেন? ব্যাপারটা হলো মেতে ওই ড্রিলার হায়দার লোকটার সাথে কোনো একটা ব্যাপারে খুব মারামারি করেছে, আঘাত করেছে। মেতে ওই লোকটার মাথায় আঘাত করে পালিয়ে গেছে। ওনার সহকারীরা মেতের পিছু নিয়েছে, মানে এখনো খুঁজছে। আচ্ছা, তোমার বন্ধু মেয়েটাকে বলে দাও যে... না, ও আমার বন্ধু মেতে না, অন্য মেতে, কোম্পানির সহকারী। আচ্ছা, তাহলে ওই মেয়েটাকে বলে দাও ওর মাকে যেন বলে জলদি হালুয়া বানানোটা ভালো করে শিখে নেয়। কেন? এই লোকটার নাম কেন ড্রিলার হায়দার হয়েছে এ ব্যাপারে কিছু জানো? জানি না, তবে কোনো এক সময় হয়তো উনি ড্রিলের কাজ করতেন। আরে না, এমন কিছু না। তাহলে শোনো, এই লোকটা এই ইস্তাম্বুলে যখন প্রথম এসেছিল, থাকার মতো কোনো জায়গা না পেয়ে এক দরিদ্র জেলের বাড়িতে আশ্রয় নিয়েছিল। জেলের বাড়িতে কাজ করত, আর রাতের বেলায় সে ওই এলাকার সবগুলো বিড়ালের দেখাশোনা করত। আচ্ছা, পশু পাখিকে যে ভালোবাসে সে নিশ্চয়ই মানুষকেও ভালোবাসে। না, ব্যাপারটা তা না। একদিন এক জেলে কোনো একটা ব্যাপারে হায়দারের উপর প্রচন্ড রেগে গিয়ে ওর একটা বিড়ালকে তাড়া করে, আর ওই বিড়ালটা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা পুরনো প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এটা কোনো সাধারণ বা ছোট কোনো প্রাসাদ ছিল না, এটা ছিল বহু বছরের পুরনো পাথরের শক্তিশালী একটা রাজপ্রাসাদ। সেখানে কেউ যেত না, আর রাতের বেলা তো সেই প্রাসাদে যাওয়া প্রায় সবার অসম্ভবই ছিল, কারণ ওই প্রাসাদে মারকুত বাস করত। মারকুত? হ্যাঁ, মারকুত। শোনো, আমরা যখন ছোট ছিলাম, গ্রামের অন্য ছেলেদের সাথে যখন আমরা মারামারি করতাম, আমাদের দাদি বলতেন তোমাকে মারকুতের কাছে পাঠিয়ে দেব। মারকুত, মারকুত, এখনই আমাদের ঘরে এসো, ঘরে এসে ফাতিকে নিয়ে যা। যদি খুব বেশি কান্নাকাটি করে তাহলে এখনই আবার নিয়ে এসো, ঠিক আছে সেলিন? ঠিক আছে। আর একটা কথা, বাড়িতে নিশ্চয়ই ফল আছে, ওকে একটা ফল কেটে দিতে ভুলে যেও না, কেমন? আচ্ছা, কিছুক্ষণ পর টয়লেটে বসাবে, কারণ আমি ওকে টয়লেটে বসে অভ্যাস করাচ্ছি। আচ্ছা, বসাবো। রাশ ক্রিমটা সাথে নিয়েছো? সেলিন, রাশ ক্রিমটা প্লিজ এবার থামো। আমরা আমেরিকা যাচ্ছি না, বাড়িতে যাচ্ছি, কিছুক্ষণ পরে চলে আসবো, তাই না? 1 মিনিট দাঁড়াও। কোন বাড়ি? দাদিমার কাছে যাচ্ছি, দাদিমা সেলিমকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো, তোমাকে একা যেতে হবে না, আমিও সাথে আসছি। ওরহান, অন্য কোথাও যাচ্ছি না, বাড়িতে যাচ্ছি, একাই যেতে পারবো। আরে একা যেতে হবে না, আমি পৌঁছে দিয়ে আসছি। কথা বাড়িও না ওরহান, আমরা যাচ্ছি। সাবধানে যেও। সাবধানে যেও। ঠিক আছে। বাই বাই বাবা। বাই বাই। বাই বাই। আমার কথা শোনো, তুমি এখনই সেলিন আর সেলিমের পিছু যাবে। এক মুহূর্তের জন্য ওদের চোখের আড়াল করবে না। মুকাদ্দেস আন্টির হাত থেকে সেলিমকে রক্ষা করতেই হবে ওরহান, ঠিক আছে? এখনই যাচ্ছি আপু। আচ্ছা যাও, আর এমন ভাবে ওদের বাড়িতে ঢুকবে আর লুকিয়ে থাকবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়, ঠিক আছে ওরহান? একদম চিন্তা করো না, প্রয়োজন হলে পাখি হয়ে উড়ে যাব, মেঘের মতো ভেসে ভেসে যাব, একদম ভেবো না। ওই বাড়িতে সবই সম্ভব ওরহান। আরে আপু, তোমাকে বললাম তো এটা নিয়ে ভেবো না। ঠিক আছে, সেলিন যেন এই ব্যাপারে জানতে না পারে, কেমন? আচ্ছা যাও তাহলে, আর দেরি করো না, উফ যাও না।
ধন্যবাদ। আমার সেলিন সোনা, দুজনে একসাথে এসেছে। আমার সোনামণিও আছে। এসো আমার কোলে এসো। কতদিন পর সোনামণি বাড়ি এসেছে। এসো, কাঁদে না সোনা। এসো সেলিন, চলো সোনামণি, আমরা ঘরে গিয়ে অনেক মজা করবো। কাঁদে না সোনা। বহুদিন পরে আমার শান্তির নীড়ে ফিরে এলাম। হ্যাঁ, এই মার্কুতের হাত দুটো নাকি এত বড় বড় ছিল, ও সব জায়গায় বিচরণ করতে পারত। কোনো জিনিস যদি ভালো লাগতো তাহলে ছিনিয়ে নিত। তো মাঝরাতে হায়দার ওই বিড়ালটাকে খোঁজার জন্য একদম প্রাসাদের ভেতরে গেল। প্রতিবেশীরা অবাক হয়ে গেল, সবাই দৌড়ে এসে প্রাসাদের সামনে জড়ো হয়ে গেল। আর সারা রাত ওই প্রাসাদের ভেতর থেকে একদম সকাল পর্যন্ত বিকট চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর, হইচই শোনা গেল। এরপর যখন ভোরের আজান পড়ে গেল, ওই অদ্ভুত হায়দার ওই বিড়ালটাকে তার হাতে নিয়ে বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে এলাকাবাসীর চোখ বড় বড় হয়ে গেল। তখন সবাই বলছিল যে এই হায়দার মার্কুতের সাথেই সারা রাত চিৎকার চেঁচামেচি করেছিল। শুধু তাই না, চেহারাও নাকি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। শুধু এ কারণেই ভয়ঙ্কর হয়নি, ওর বিড়ালের চিন্তায় চেহারা এমন হয়ে গিয়েছিল। এর সাথে ড্রিলের কি সম্পর্ক? হ্যাঁ, সেটা বলছি। একটু আগে তোমাকে বলেছিলাম যে এক জেলে বিড়ালটাকে তাড়া করেছিল। আমি সাগরের মাঝে ওর বোট খুঁজে পাই। দেখি হায়দার ওই জেলের দুই কান ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তার নিজের বোটের রাডারের সাথে হাত পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বলছেন? হ্যাঁ, আর ওই ঘটনার পর থেকেই ওকে সবাই ড্রিলার হায়দার বলে ডাকে। আবার কেউ কেউ ওকে মার্কুত হায়দার বলেও ডাকে, কারণ ও দেখতে মার্কুতের মতোই ভয়ঙ্কর আর শক্তিশালী, কেউ ওকে হারাতে পারতো না। এই তো, এরপর অবশ্য হায়দার মাফিয়া দলে যোগ দেয়। পশু পাখির প্রতি যারা তো ভালোবাসা, সে এত হিংস্র হয় কিভাবে? হয়েছে কি আর করার। তাই বলছি, তোমার বন্ধু মেয়েটাকে বলে দিও যেন ও কোথাও পালিয়ে যায়। হায়দার কি করবে ওর ধারণাও নেই। আমার এটাই ভালো মনে হয়। হ্যাঁ, আর তোমাকেও বলে দিচ্ছি, ড্রিলারের সাথে কোনো ঝামেলায় জড়াবে না, কেমন? কখনো না। না রেস বাবা, আমি কখনো জড়াবো না। হ্যাঁ, ভালো, মনে রেখো। আমার উপর রাগ করো না, ঠিক আছে সোনা? এখানে তোমার কোনো দোষ নেই। তোমাকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত এভাবে ভালোবেসে যাব। তুমি আমাকে কখনো ভুল বুঝো না সেলিম, লক্ষ্মী। দাদিমা, চুপ চুপ। বিছানায় শোয়ানোর সাথে সাথে ঘুমিয়ে গেল। মনে হচ্ছে বিছানাটাকে মিস করেছে। সেলিন, বাবা, বাবা তোমাকে অনেক মিস করছি। আমিও করছি, অনেক মিস করছি মামুনি। আমার হাত সরবে না। এটা খুব মজার। জিন জিন, ভালো লাগছে। ঠিক আছে, এবার আমরা অন্য একটা ব্যায়াম করব। উঠে সোজা হয়ে বসুন প্লিজ। হ্যাঁ, প্রথমে দুই পা ধরুন, এবার পা দুটোকে নিজের দিকে টেনে ধরুন। পা দুটো মাথা বরাবর একদম সোজা থাকবে, আর এভাবে 2 সেকেন্ড অপেক্ষা করুন। জেন জেন জেন, সত্যি
আমি আমার শরীরে এন্ডোরফিন স্বস্তি পাচ্ছি। আমার মনেরও সমস্ত ক্লান্তি আর ব্যথা দূর হয়ে গেছে। মাসেলগুলো কখন প্রসারিত হয় বুঝতে পারেন মুকাদ্দেস ম্যাডাম? বুঝতে পারি। একটা কথা বলতেই হয়, আপনার মাসেলগুলো কিন্তু খুবই ভালো। তাই নাকি জেন? মুকাদ্দেস ম্যাডাম, আমি আপনার মতো মহিলাদের পছন্দ করি, মানে যারা সবসময় নিজেদের শরীরের ব্যাপারে সচেতন থাকে, যত্নশীল থাকে। দেখুন, আমাকে আবার ভুল বুঝবেন না, আপনার সৌন্দর্যের কথা বলছি না, স্বাস্থ্যের কথা বলছি। আমি অবশ্যই স্বাস্থ্য সচেতন আর বেশ সুন্দরীও বটে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আপনি অনেক সুন্দরী। আপনি নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল বলে এখনো এত সুন্দর। সবাই যদি আপনার মতো এত স্বাস্থ্য সচেতন হতো তাহলে শারীরিকভাবে সবাই আরো ভালো থাকতো। কিন্তু কোথায়, আপনার মতো স্বাস্থ্য সচেতন কেউ নেই, অন্তত এই বয়সে। জেন জেন থামুন এবার প্লিজ, আর প্রশংসা করতে হবে না। আমি নিজের মতো থাকতে পছন্দ করি। আপনাকে আমার ব্যাপারে আরো সচেতন হতে হবে জেন। চলুন আরো ব্যায়াম করি। খুব ভালো লাগছে জেন, মানে আমার এত ভালো লাগছে যে আমার সমস্ত দুশ্চিন্তা ভুলে গেছি। সত্যি বলছি জেন। চলুন জেন আমরা আবার শুরু করি। হ্যাঁ চলুন। দুপা সোজা করে আস্তে আস্তে মাথার দিকে নেবেন। আচ্ছা। আমি ধীরে ধীরে বাঁকা করছি। 1 2 3। আরেকটু পারবো? আরেকটু নিন। এই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ পারছি। এখন থেকে যখন টেনশন হবে এই ব্যায়াম করলে আরাম পাবো। খুব দ্রুত শেখাতে পেরেছি মুকাদ্দেস ম্যাডাম। হ্যাঁ সত্যি আপনি খুব ভালো পেরেছেন। জেন। এখন আমার ফোন। হ্যাঁ বলো। আচ্ছা কি করছো? আপু আমি কি করব, এখানে কি করার আছে? বারবার একই প্রশ্ন করো না তো, থামো তুমি। আমি সবকিছু খেয়াল রাখছি, এত চিন্তা করো না, সব ঠিক আছে। আমার সাথে রাগ দেখাচ্ছো? আমি কেন রাগ দেখাবো? বললাম তো কোনো সমস্যা নেই, চিন্তা করার কিছু নেই, সব ঠিক আছে। সেলিম ভেতরে আছে, ভালো আছে, ভয় নেই। ভয় নেই, চিন্তা করো না, ঠিক আছে? তোমার জন্য বলাটা খুব সহজ হয়তো। ওরহান তুমি ওর মা হলে বুঝতে। এর মানে কি? এসব কি বলছো? এবার আমাকে বলো তো, মুকাদ্দেস আন্টি কি এখন সেলিমের পাশে? না নেই, উনি পাশে নেই। উনি ব্যায়াম শিখছেন ওনার ট্রেনারের কাছে। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো, যদি খারাপ কিছু হয়ে থাকে। আপু প্লিজ তুমি শান্ত হও। ওর যদি কিছু হয়েই থাকে আমি সাথে সাথেই বাড়ির ভেতরে ঢুকবো, তারপর সেলিমকে কোলে নেব। এরপর আমরা মামা ভাগ্নে সবার সাথে ঝগড়া করে এই বাড়ি থেকে বেরিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? ওরহান তোমার মাথায় বুদ্ধি বলে কি কিছু নেই আপু? এসব কিছুই করতে হবে না। সেলিম তোমার কোলে থাকলে কারোর সাথে ঝগড়া করতে পারবে না। যদি কিছু হয়ে থাকে সেলিমকে নিয়ে সোজাই বাড়ি থেকে বেরিয়ে আসবে। এরপর যা করার আমি একাই করব। আচ্ছা আপু যা করতে হয় করো, কিন্তু এখন কিছু করতে হবে না। এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমার মনে হয় ভেতরে যাওয়ারও দরকার নেই, সবকিছু ঠিক আছে, তুমি ভেবো না। আচ্ছা হয়েছে, এবার থামো। তবু ওর দিকে খেয়াল রেখো, প্রতি 5 মিনিট পর পর ফোন দেব। এখন রাখি।